নমস্কার, শুরু করছি সোজা সাপটা। নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের সোজা সাপটার বিষয় হচ্ছে ভোটের গরম, লড়াই চরম। কেন এই বিষয়? বন্ড এবং রহস্য, এই দুই শব্দের মধ্যে সম্পর্ক চিরকালীন। এককালে রহস্যময় বন্ড বলতেই মানুষ বুঝতেন জেমস বন্ড, আর এখন রহস্যময় বন্ড মানেই নির্বাচনী বন্ড। কোটি কোটি টাকা, নির্বাচন আর রাজনৈতিক দল, এই বারমুডা ট্রায়াঙ্গেলের নামই নির্বাচনী বন্ড। সুপ্রিম কোর্টের নির্দেশে যার হিসেব নিকেশ সবার সামনে এসেছে, শাসক বিরোধী সবার পকেটেই নির্বাচনী বন্ডের মাধ্যমে চাঁদা গিয়েছে। যদিও টাকার অঙ্কে বিরোধীদের অনেক অনেক পিছনে ফেলে দিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। ভোটের মুখে বন্ডের তথ্য নিয়ে শোরগোল পড়েছে দেশ জুড়ে। প্রত্যাশিতভাবে প্রশ্ন উঠেছে, কার চাঁদা কার পকেটে, চাঁদার বিনিময়ে কি সুবিধে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বন্ডের এই তথ্য কি ভোটের ময়দানে কাজে লাগাতে পারবে বিরোধীরা, নাকি দিনের শেষে কৌশলের যুদ্ধে এগিয়ে থাকবে বিজেপি? সিএএ থেকে এক দেশ এক ভোট, রান্নার গ্যাসের দাম কমানো, তারপর পেট্রোল ডিজেলের দাম কমানো। ভোটের বাজারে মোদি শাহের একের পর এক গুগলি। উল্টো দিকে বিরোধী শিবির কিছুটা হলেও ব্যাকফুটে। কোথায় ভোট আর কোথায় বা জোট, কোথায় রণনীতি, কোথায় অস্ত্র সম্ভার। তবে কি লড়াই এতটাই সহজ, নাকি শেষ ওভারে অপেক্ষা করছে বড় কোনো চমক? আমাদের আজকের মোশন ভোটের গরম, লড়াই চরম। আর এই নিয়ে বলতে যারা আজ আমাদের সঙ্গে রয়েছেন, একদম বাঁদিকে রয়েছেন বিজেপির পক্ষে দেবজিৎ সরকার, রয়েছেন সিপিএম এর পক্ষে কৌস্তব চট্টোপাধ্যায়, রয়েছেন তৃণমূলের পক্ষে কৃষাণু মিত্র। ডান দিকে রয়েছেন তৃণমূলের পক্ষে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রয়েছেন কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির পক্ষে কেয়া ঘোষ। আজকে আমার প্রথম বক্তা কৌস্তব চট্টোপাধ্যায়। শুধু আমি বলবো যে ইলেকটোরাল বন্ডটা ফাঁস হয়ে যেতেই অনেকদিন আগেই তো সিপিআইএম মামলা করেছিল সুপ্রিম কোর্টে। 1-2 টাকা না, আমরা তো বলেছিলাম আগে যে কাঠের তলায় তো মন্ত্রীর 50 কোটি টাকা ছিল আর ও 6000 কোটি টাকা নিয়েছে। এবার কাদের কাদের নামে নিয়েছে, কি নিয়েছে, সব তো বেরিয়ে যাচ্ছে। যাদের কাছ থেকে টাকা নিয়েছে, আদানি, আম্বানি, রিলায়েন্স, কেউ বাদ নেই আর কি। তো তাদের বাড়িতেও আবার পরিবারে, অফিসে আবার দেখলাম কি সব ইডি রাইড ফেড হয়েছে, আগে ইডি রেড হয়েছে, তাদের কাছ থেকেও টাকা নিয়েছে। তো 6000 কোটি টাকা যে নিয়েছে মোদিকে প্রজেক্ট করার জন্য, প্রধানমন্ত্রী হবেন, বিগ কর্পোরেটদের হাত থেকে টাকা নিয়েছেন এবং সেই ভারতবর্ষের জল, নদী, জঙ্গল তার কাছে বিক্রি করে দেওয়া হবে। এটা পরিকল্পনা। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা না, প্রশ্নটা হচ্ছে যে আমরা সিপিআইএম প্রথম থেকে এই কথা বলছি, আমাদের তো শূন্য বলা হয়, ইলেকটোরাল বন্ডেও আমরা শূন্য। একদল দেশের শাসক 6000 কোটি টাকা নিয়েছে আর এ প্রায় 1000 কোটি টাকা নিয়েছে, 1100 কোটি টাকা নিয়েছে তৃণমূল। এখন কথা হচ্ছে আমাদের যে রাজনৈতিক স্বচ্ছতা থাকছে না এবং ইলেকট্রাল বন্ডটা পরিকল্পনা করে মোদি চালু করেছে যাতে এভাবে পেছন দিয়ে টাকা নেওয়া যায় কর্পোরেটদের, এবং তারপর যখন সরকার চালাবো কর্পোরেটদের স্বার্থ রক্ষা করব। প্রশ্ন হচ্ছে যে যেদিন ইলেকট্রাল বন্ডটা সামনে এলো, তারপর এসবিআইকে দিয়ে বলা হলো যাতে নাম না বের করা যায়, তারপরও সুপ্রিম কোর্টে থাপ্পড় খাওয়ার পর তারপর বের করতে হয়েছে। ঠিক তখনই পরিকল্পনা করে যখন ইলেকট্রাল বন্ডটা সামনে চলে আসছিল, তখনই সিএটা নোটিফিকেশন হলো। এখন আমার কথা হচ্ছে, বিশ্বদা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই যে 2019 সাল, আদনান স্বামী, পাকিস্তানের সংখ্যাগুরু, সে বলিউডে গান করতে আসবে, ব্যবসা করবে, তার জন্য সে নাগরিকত্ব পেয়ে গেল। কিন্তু বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের হাতে আক্রান্ত হয়ে তসলিমা নাসরিন, সে হচ্ছে নাগরিকত্ব চাইল, নাগরিকত্ব পেল না। এটা হচ্ছে, তাহলে কিসের ভিত্তিতে নাগরিকত্ব দিয়েছিলেন তখন? জিজ্ঞাসা করতে চাই, উত্তর দিতে পারবেন না। আসলে পোলারাইজ করার চেষ্টা হচ্ছে। সিএএ নোটিফিকেশন করে শুধু বিজেপির লাভ করার চেষ্টা করছেন না, করছেন মমতা ব্যানার্জিকে লাভবান করার চেষ্টা করছেন। কিসের নাগরিকত্ব? ভোট যারা দেয় আবার তারা কি নাগরিক নয় নাকি? যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী ঠিক করছেন, মুখ্যমন্ত্রী ঠিক করছেন, তারা নাগরিক না? তাহলে কে নাগরিক নয়? উত্তর দিতে হবে।
একটার পর একটা জুমলা এই বিজেপির নেতৃত্বে আমাদের দেশে হচ্ছে। কোনো সময় কালো টাকা, আপনি বিশ্বদা আপনার মানিব্যাগ খুলে দেখুন, সব রঙের টাকা এসে গেছে, শুধু কালো টাকা ফেরত আসেনি। 20 টাকার রং গোলাপি, 10 টাকার রং সবুজ, সব রঙের টাকা চলে এসেছে, কালো টাকা ফেরত আসেনি। বিগ কর্পোরেটরা একটা বড় অংশ ব্যাংক জালিয়াতি করে দেশের বাইরে চলে গেছে, দেশের বাইরে গিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, নরেন্দ্র মোদীর কোনো ভূমিকা নেই। একটার পর একটা জুমলা হয়েছে, মিথ্যাচার হয়েছে, এবং ডিমনিটাইজেশনের নামে, নোটবন্দির নামে আসলে গরিব মানুষের হাতের থেকে টাকা ব্যাংকে জমা হয়েছে, এবং ব্যাংক থেকে কোটি কোটি টাকা অনাদায়ী ঋণ হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে। কত টাকা? শুধু এই আদানির নাম আপনি শুনেছিলেন নাকি আগে? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আপনি আদানির নাম শোনেননি তো? আদানি কত টাকা, শুধু স্টেট ব্যাংক কত টাকা পায়, অনাদায়ী ঋণ কত? অস্ট্রেলিয়াতে ব্যবসা করবে একটা কর্পোরেট, তার জন্য স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে পিএমও অফিস থেকে ফোন করছে যে ওখানে 600 কোটি টাকা দিয়ে দিতে হবে। আর গরিব মানুষ একটা লোন নিয়ে যদি টাকা না শোধ করতে পারেন, তার বাড়িতে বাউন্সার চলে যায়। আর ভারতবর্ষের সবচেয়ে বড় বিগ কর্পোরেট তার চার্টার ফ্লাইটে করে নরেন্দ্র মোদী গোটা দেশে ঘুরে বেড়ান। কোভিডের সময় আমরা দেখেছি ভারতবর্ষের মানে গরিব মানুষ জন্তু জানোয়ারের মতো বাসস্থান থেকে কর্মস্থলে গেছে, বাসস্থান থেকে কর্মস্থলে, জন্তু জানোয়ারের মতো। আফ্রিকার মাইগ্রেশনের সময় যেরকম জন্তু জানোয়াররা মাইগ্রেট করে সেরকম। আর ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতাদের চার্টার ফ্লাইটে করে বিজেপিতে জয়েন করানো যায়, এই রাজীব ব্যানার্জিদের, অর্জুন সিংদের, সব্যসাচীদের। কিন্তু ভারতবর্ষের গরিব মানুষকে বাসস্থান থেকে কর্মস্থানে পৌঁছে দেওয়া যায় না। এই তো মডেল, দেখেছি তো, কোভিড দেখিয়ে দিয়েছে গরিব মানুষের কি অবস্থা। ধন্যবাদ কৌস্তব সবকিছুই টাচ করে গেল। শুধুমাত্র একটা পরে হয়তো বলবে, সেটা হচ্ছে এক দেশ এক ভোট, যেটা চালু হতে চলেছে 2029-এর একটা প্রস্তাব রয়েছে, কি হবে জানা নেই। পরের বক্তা কেয়া ঘোষ। আমরা আলোচনা করছি এখন ভোটের আবহে, আলোচনা হবে স্বাভাবিকভাবেই। বেশ আবহাওয়াটা খানিকটা গরম পড়ে গেছে, ভোটের গরম শুরু হয়ে গেছে, আবহাওয়াটাও গরম হয়ে গেছে। এই আবহাওয়াটা এখনো সবে গরম হব করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলতে চাই যে একদিকে নরেন্দ্র মোদী, এনডিএ সরকার, একদিকে বাকিরা। দেখুন, বিরোধীরা নানান রকম অনেক রকম তারা অজুহাত তুলেছিলেন, অনেক রকম ফিকির তুলেছিলেন। একটা সময় রাহুল গান্ধী তিনি বলেছিলেন চৌকিদার চোর হ্যায়, পরবর্তীকালে তাকে আদালতে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে, না আমি ভুল করেছি। আরও একটা মন্তব্য করেছিলেন, যদিও সেটা রাজনৈতিক না, তাও তাকে ক্ষমা চাইতে হয়েছে। তো এরকম ক্ষমা চাওয়া, বারে বারে ক্ষমা চাওয়া নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের মিথ্যে। এবং বামেদের কথাটা পরে আসছে, কারণ যেহেতু তারা এই মুহূর্তে রাজনৈতিক আঙ্গিকে প্রাসঙ্গিক নয় বিশ্বদা, আমি তাই যারা এই মুহূর্তে খানিকটা হলেও প্রাসঙ্গিক। দেখুন, কংগ্রেসের লড়াইটা হচ্ছে তারা মানে হাফ সেঞ্চুরি ক্রস করতে পারবেন কিনা। ক্রিকেটের ময়দানে যেরকম একটা বড় চ্যালেঞ্জ থাকে, কংগ্রেসের ক্ষেত্রে এখন কিন্তু সেটা একটা বড় চ্যালেঞ্জ, যে সর্বভারতীয় ক্ষেত্রে হাফ সেঞ্চুরি পার হবেন কিনা। সেই মতো অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখলাম একটা কি ভারত জোড়ারে, ভারত তো জুড়েই আছে, ভারত তো ভেঙেছিল 1947-এ, সেটাও তো কংগ্রেসের অবদান। পরবর্তীকালে এখন রাহুল গান্ধী বলছেন ভারত জোড়ো, পরবর্তীকালে কি একটা করলে, ন্যায় অন্যায় করে প্রচুর অন্যায় করে ফেললেন, এবং এমন একটা যাত্রা শুরু করলেন যেটার পরে কংগ্রেস তোড়ো হয়ে যাচ্ছে। কংগ্রেস থেকে একের পর এক বড় বড় নাম, বড় বড় নেতা তারা বেরিয়ে যাচ্ছেন। এই হচ্ছে বিরোধীদের অবস্থা। অন্যদিকে নরেন্দ্র মোদী, তিনি দেশের মধ্যে ইতিমধ্যেই তিনি জল দিয়েছেন, বাড়ি দিয়েছেন, শৌচাগার দিয়েছেন, মেয়েদের অ্যাকাউন্ট খুলিয়েছেন। আজকে একটি তথ্য দেখছিলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দাঁড়িয়ে, তৃণমূলের, তারা বলছেন আমরা বঞ্চিত, আমরা বঞ্চনার শিকার। 5 লক্ষ কোটি টাকারও বেশি পশ্চিমবঙ্গে পেয়েছে। আমি শুধুমাত্র এটা বলছি যেই খাতে পেয়েছে, এটার বাদ দিয়ে 80,000 কোটি টাকা পাওয়া গেছে আমাদের, যেটা রেশন দেওয়া হচ্ছে 5 বছর ধরে, কোভিডের সময় থেকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। চালচোররা সেটাও চুরি করেছে, সেটা পরবর্তীকালে নিশ্চয়ই বলবো। এবং 50,000 কোটি টাকা দেওয়া হয়েছে কৃষক ভাইদের সারে সাবসিডি হিসেবে। আমি তার ব্যতি রেখে 5.46 লাখ ক্রোড়, বিশাল একটা অঙ্ক পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে, খালি পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টা হলো এই যে বামেরা বলছেন, বামেদের আমরা শুনেছিলাম কোভিডের সময় কেরালা মডেল, আমরা দারুণ কাজ করছি, নিঃসন্দেহে আমাদেরও ভালো লেগেছিল যে দেখুন ভারতেরই একটা অঙ্গরাজ্য কেরালা নিশ্চয়ই ভালো কাজ করছে। ওমা, দেখি তো এটা তো পুরো ফানুস। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বলেছে যে কেরালার যা অবস্থা, দেউলিয়া অবস্থা, মাননীয় সুপ্রিম কোর্ট অর্ডার করেছেন যে কেন্দ্রীয় সরকার তাদের একটা আর্থিক প্যাকেজ অবিলম্বে দিতে হবে, তা না হলে তাদের পুরো ভিটেমাটি চাটি হয়ে যাবে। আসলে কি হয় জানেন তো, কেরালা তো
সবাই সব ক্ষেত্রে তাই হয়, এখানেও তার কোনো ব্যতিক্রম নেই। কেউ বলছে বিরিয়ানির প্যাকেটে সোনা, কেউ বলছে আরো কি কি সব আমি জানি না, কেউ বলছেন তাদের যে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার মেয়ে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তিনি কিছু ডিল পাইয়ে দেওয়ার নামে কিছু নিজের আখের গুছিয়েছেন। সুতরাং এই সব অবস্থায় দাঁড়িয়ে একমাত্র যে আমি মানে অল্টারনেট বলবো না, একমাত্র অপশন হচ্ছে নরেন্দ্র মোদী বনাম বা এনডিএ সরকার বনাম এই সব বাকি ছিন্ন বিচ্ছিন্ন ভঙ্গুর হয়ে যাওয়া দলগুলি। ধন্যবাদ। সভাপতি কেয়া বলেছে যে একমাত্র বিকল্প নরেন্দ্র মোদী এবং তিনি ছাড়া কোনো বিকল্প নেই, বাদ বাকি সবাই দুর্নীতিগ্রস্ত এবং ভঙ্গুর হয়ে যাওয়া দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ববর্তী বক্তা সিলেবাসের বাইরে সব বক্তব্য রাখলেন আজকের বক্তব্যের টপিকটি বাদ দিয়ে। আজকের বক্তব্যটা ছিল ইলেকটোরাল বন্ড, সিএএ, এক দেশ এক নির্বাচন। এগুলো নিয়ে অন্তত আমরা কিছু শুনতে পেলাম না। শুরু করে নিই যে নরেন্দ্র মোদীর একটা প্রতিশ্রুতি নিঃসন্দেহে রেখেছেন, আধি রুটি খায়েঙ্গে মন্দির ওহি বানায়েঙ্গে। হ্যাঁ, ভারতবর্ষের সিংহভাগ মানুষ আজও আতপেটা খায় এবং মন্দিরটা তৈরি হয়ে গেছে। এবার আজকের প্রসঙ্গে আসা যাক। ইলেকটোরাল বন্ড বললেই আমার সেই মনে হয় কাগজ নেই দিখায়েঙ্গে, সবার কাছে কাগজ চেয়ে। আলটিমেটলি এসবিআই বলেছিল কাগজ দেখাতে পারবো না, তারপর তো ঠমককে কাগজ দেখিয়েছে। তো সেই কাগজ দেখানোর পর আমরা দেখতে পেলাম 31টা কোম্পানি যারা ডোনেট করেছে, তার ভেতর 18টা কোম্পানি টেন্টেড কোম্পানি। সেই কোম্পানির ভেতর সে মানে একজন আছে, সে হচ্ছে লটারি। আচ্ছা, লটারি বললেই কিন্তু আপনারা ভাববেন না সেই বীরভূমের লটারি, তার থেকেও বড় একজন লটারি আছে যিনি কেন্দ্রের ফুলকেও পয়সা দিয়ে থাকে, 1200 কোটি টাকা। লটারিময় হচ্ছে রাজনীতি এখন। এবার সমস্যাটা কি বলুন তো, এই লটারি কোম্পানির মালিকের পাশাপাশি আরেকজন আছে, তিনি হচ্ছেন হলদিয়া ইলেকট্রিক্যাল কোম্পানির মালিক। তিনি 720 কোটি টাকা কাছাকাছি কন্ট্রিবিউট করেছেন। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে কলকাতা শহর বা আমার বাংলাতে ইলেকট্রিসিটি কেন দাম কমছে না? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স একটু দেখে নেবেন যে হলদিয়া ইলেকট্রিক্যাল কোম্পানির মালিককে এবং কলকাতা ইলেকট্রিসিটিটা কারা সাপ্লাই করে। এবার কাজে আসা যাক। 1968-69 সালের আগে পর্যন্ত ভারতবর্ষে সত্যি এক দেশ এক নির্বাচন হয়েছিল। তাহলে পাল্টাতে হলো কেন? পাল্টাতে হলো কারণ সমাজে সুব্রমণিয়াম স্বামীর মতো কিছু লোক আছে যারা 13 দিনের বাজপেয়ী সরকার ফেলে দিয়েছিল। আবার নীতিশ কুমার বা অর্জুন সিং এর মতো লোক আছে যারা 2.5 বছর অন্তর অন্তর সঙ্গী চেঞ্জ করে। আবার এরকম লোকও আছে যারা হচ্ছেন অমিত শাহর মতো আছেন মোটা ভাই, যে সরকারের ম্যান্ডেট যাই হোক না কেন সরকার আমি গঠন করব, মানে সেটা একটা মধ্যপ্রদেশ মডেল হতে পারে, গোয়া মডেল হতে পারে। তাহলে আপনার ভবিতব্য কি? অন্তর্বর্তীকালীন নির্বাচন। এবার অন্তর্বর্তীকালীন নির্বাচন মানে কি? আবার 2.5 বছর বা 3 বছরের মাথায় আবার একটা নির্বাচন। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাক টু স্কোয়ার ওয়ান। আমরা দেশটা স্বাধীন করেছি, দেশটা আমরা সংবিধানগুলো আমরা লিখেছি। আমরা কি জানি না যে এক দেশ এক নির্বাচন করলে অর্থ সেভ হয়? তাহলে করা সম্ভবটা কেন নয়? তার কারণ থিওরি আর প্র্যাকটিক্যালের ভেতর পার্থক্য আছে। এগুলো তো যারা জানবে না, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি শিখে যারা রাজনীতি করে তাদের কাছে এই জিনিসটা বোঝানো সম্ভব নয়। এবার আসা যাক হচ্ছে সিএ এর প্রাথমিক শর্ত। আপনারা কারা সিএ এর ওয়েবসাইট দেখেছেন আমি জানি না, যদি দেখেন ওখানে 4টে পয়েন্ট রয়েছে। প্রুফ অফ কান্ট্রি, মানে আপনি কোন দেশ থেকে আসছেন, কোন দিন ঢুকছেন, আপনার ধর্ম এবং ভারতীয় ভাষার জ্ঞান। এই 4টে পয়েন্টের আপনার কিন্তু এভিডেন্স দিতে হবে। আপনি বাঁচলে বাপের নাম বা রামের নাম। আপনি যখন দেশ থেকে পালিয়ে আসছেন আপনি ডকুমেন্ট নিয়ে আসবেন নাকি প্রাণ বাঁচাবেন? আচ্ছা, একটা প্রশ্ন করি তো, আফগানিস্তানে 77% মানুষ কথা বলেন দারি বা পাস্তো ভাষায়, সেই ভাষাটা ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়। আচ্ছা, পাকিস্তানের সর্বাধিক অত্যাচারিত যে প্রদেশ সেটা হচ্ছে বালুচিস্তান, সেখানকার ভাষা হচ্ছে বালুচ। তার মানে সেই ভাষাটাতেই আপনি কথা বলেন না, অথচ আপনি বলছেন আপনাকে যে কোনো একটা ভারতীয় ভাষায় কথা বলতে হবে। এই ধরনের কথাবার্তার পর আপনারা বিশ্বাস করেন সিএ আপনাকে কিছু দেবে? আমার কথা বিশ্বাস করতে হবে না। আসামের মুখ্যমন্ত্রী গতকাল কি বলেছেন? আসামের সিএম বলেছেন সিএ আসামের জন্য প্রাসঙ্গিক না। জাস্ট আমি 10টা সেকেন্ড নিয়ে নিচ্ছি। আসামের বড়পেটা, শিলচরে একাধিক এরকম মানুষ আছে, 19 লক্ষ মানুষ, তাদের এনআরসিতে তাদের নাম নেই। তার মানে এনআরসিতে নাম না থাকলে আপনি সিএ করতে পারবেন না, মানে সেই আপ ক্রোনোলজি সমাজ লিজিয়ে। তাহলে দরকার কি? দরকার হচ্ছে ধর্মীয় বিভেদ করবার জন্যে। ধর্মীয় বিভেদটা কি? আপনার কাছে ডকুমেন্ট আছে, তবু আপনাকে একটা অ্যাডিশনাল ডকুমেন্ট দেওয়া হবে কুমিরছানা দেখাবার জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন। কুমিরছানা জনগণ দেখবে কিনা সেটাই বিষয়, দেখলে কারোরই কিছু করার নেই। কৃষাণু মিত্র। আজকের বিষয় যেটা বিশ্বদা ঠিক করে দিয়েছে, ইলেকটোরাল বন্ড, সিএ এবং এক দেশ এক ভোট,
দেখুন, ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রে আমাদের নেত্রীর যবে থেকে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে তবে থেকে নেত্রীর দাবি হচ্ছে ইলেকটোরাল রিফর্ম এবং স্টেট ফান্ডিং অফ ইলেকশন। তার কারণ হচ্ছে আমরা যারা ছোট দল, আমরা এটা বারবার অনুভব করেছি যে বড় দলের মতো সংস্থা বা সঙ্গতি আমাদের নেই। তার দরুন যদি নির্বাচনের যে খরচটা, যেটা একটা বিপুল খরচ, আমাদের নেত্রী এবং আমার দল মনে করে যে এটা যদি স্টেট ফান্ডের দিকে যায়, এবং ভারতবর্ষে বিভিন্ন সময় ইলেকটোরাল রিফর্মসের কথা উঠেছে, দু এক পা এগোনো গেছে, কিন্তু অদ্ভুত বিষয়, আজকে অভিষেক অনেকগুলো কথা বলল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেরকম আজকে বিজেপি যেরকম এক নায়কত্ব চালাচ্ছে, যখন কংগ্রেসের হাতে ক্ষমতা ছিল এইভাবে পলিটিক্যাল ফান্ডিং নিয়ে, এইভাবে ক্যাশ ফান্ডিং নিয়ে, এইভাবে নাম রিভিলে একটা কোথাও ধোঁয়াশা সৃষ্টি করা, এটা ইন্দিরা গান্ধীর আমল থেকে চলে আসছে। বিজেপি যেটা করেছে নিশ্চয়ই আমরা দেখেছি এটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তার দরুন আজকে দেখি যে লটারি কোম্পানির কথা অভিষেক বলার চেষ্টা করলো, সেই লটারি কোম্পানির ছেলে সম্ভবত 2015 সালে ক্ষমতাসীন দলের সদস্যতা গ্রহণ করেছে, এবং সেই লটারির কোম্পানি কাকে বন্ড দিয়েছে আশা করি আমরা 2-3 দিনের মধ্যেই জেনে যাব। আরেকটি কোম্পানি, সেটা সম্ভবত 2য় নম্বরে আছে, যার সম্পর্কে পার্লামেন্টে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি বলছেন যে আমরা নাকি কোথায় কেন্দ্রীয় সরকার টানেলের বরাত দিয়ে এই কোম্পানিটাকে, হায়দ্রাবাদের কোম্পানিটাকে তারা দিয়েছেন, এবং অনেক নাকি সাশ্রয় হচ্ছে। দেখা যাচ্ছে যে ইলেকটোরাল বন্ডের তালিকায় তারা 2 নম্বরে আছে, তারাও প্রায় 1200 কোটি টাকা তারা এই বন্ড কিনেছে। এখন আমরা মনে করি যে এই যে কোহারশন, মানে ভয় দেখিয়ে চাঁদা আদায় করা, বিশ্বদা চাঁদা শব্দটা ব্যবহার করলো, আক্ষরিক অর্থে এটা চাঁদা, রাজনৈতিক চাঁদা, কিন্তু এই রাজনৈতিক চাঁদা স্বতঃস্ফূর্ত চাঁদা হতে পারে। আমার মনে হয় না আজকে ভারতীয় জনতা পার্টি ছাড়া ভারতবর্ষে আর কোনো দলের এই কোহারশনের সুবিধা বা কোহারশনের সুযোগ আছে। তার কারণ হচ্ছে বিজেপি কিভাবে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোকে ব্যবহার করছে আমরা বারে বারে দেখেছি। এবং অদ্ভুত বিষয় যে এখন অবধি যে 2-3 দিনে যে তালিকা আমরা দেখছিলাম, ইডি রেড হয়েছে আর তারপরে চাঁদা পৌঁছে গেছে, ইলেকটোরাল বন্ড কেনা হয়েছে, সিবিআই রেড হয়েছে, তারপরে ইলেকটোরাল বন্ড ক্রয় হয়েছে, কার কাছে পৌঁছে এটা দেখা যাচ্ছে 2-3 দিনের মধ্যে সেটাও প্রকাশ হবে। এখন আসছে এই সিএএ। এই সিএএ 2019 এটা আরেকটি ভাঁওতাবাজি, যার প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে বাঙালি। তার কারণ হচ্ছে দেখুন, ভারতবর্ষে এতগুলো রাজ্যে নির্বাচন হলো, কোথাও সিএ এর কথা শুনেছেন? বিজেপির মুখে শুনেছেন? বিজেপির নেতাদের মুখে শুনেছেন? এই তো 5টা রাজ্যে নির্বাচন হলো, কিন্তু কোথায় সিএ হচ্ছে আসামে, একটা বড় অংশের মানুষ সেখানে বাঙালি। সিএ হচ্ছে ত্রিপুরা, যেখানে সংখ্যাগুরু জনসংখ্যা বাঙালি প্রায় 77%, এবং পশ্চিম বাংলা বাঙালির প্রদেশ, সেখানে হচ্ছে সিএ। এবং সিএটা কি, যে কিছুটা অভিষেক এখানেও বলল, কি আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছে। পূর্ব বাংলা থেকে আমি অনেক কাউকে চিনি যারা পূর্ব বাংলা থেকে এসছেন, হয়তো তাদের মধ্যে ভয় কাজ করে থাকতে পারে, কিন্তু তারা কোনো ধর্মীয় নিপীড়নের বা কোনো দাঙ্গার শিকার হয়ে তারা এপারে আসেনি। তার মানে তারা এই সিএর আইনে তারা নাগরিকত্ব ক্লেম করতে পারবেন না। এবং ভাঁওতাবাজিটা দেখুন, বিজেপির বিধায়ক একজন দাবি করছেন যে তিনি নাকি নাগরিকত্ব দাবি জানাবেন সিএ মারফত। তার মানে তিনি বিধায়ক হয়েছেন, তার কাছে আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, তা সত্ত্বেও তিনি নাগরিক নয়। তাহলে আপনি আমাকে বলুন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কাছে কি এমন কার্ড আছে যেটাতে তাদের নাগরিকত্ব প্রশ্নাতীত এবং আমরা বাঙালিদের নাগরিকত্ব প্রশ্ন চিহ্নের ধন্যবাদ। এবং এই নাগরিকত্বের বলি, প্রথম যে ডিটেনশন ক্যাম্পে মারা গেছে, প্রথম এই সিএ এর বলি, এনআরসির যে শহীদ, তার নাম হচ্ছে অর্জুন নমশূদ্র, আসামের ডিটেনশন ক্যাম্পে তাকে মরে যেতে হয়েছে। ধন্যবাদ। একদম প্রাসঙ্গিকভাবে নিজের দলের কথা বলেছেন কৃষাণু, এবং সেই বাঙালি এবং অবাঙালি, বাঙালি অস্মিতা এবং বাঙালির যে জায়গা সেটা কৃষাণু টেনে এনেছেন। এটা দলের স্ট্যান্ড, স্বাভাবিকভাবে টেনে আনবেন। পরের বক্তা দেবজিৎ সরকার। আজকে অনেক কিছু বলা যেত, আরো অনেক কিছু বলা যাবেও। তার আগে শুধু কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা একটা দলের প্রতিনিধি আমি, যারা কিনা 2024-এর যাদের প্রধান আমাদের এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে 15ই আগস্ট লালকেল্লা থেকে
দেশবাসীকে সম্বোধন করতে চলেছেন সেই নরেন্দ্র দাস দামোদর দাস মোদির দল বিজেপির পক্ষ থেকে আমরা এখানে বলছি। ইলেকট্রাল বন্ড নিয়ে এখনো পর্যন্ত অনেক আদালতের জল মাপামাপি হবে। সিপিএম দাবি করছে যে তারা এই সব মামলা টামলা করেছে, দাবির সপক্ষে নিশ্চয়ই কৌস্তবদা বলবে, সঙ্গে যদি এখন গাই বাছুরের গাই নয় এখন হাত, কংগ্রেসিরাও বলবে, তার সপক্ষে নিশ্চয়ই বলবে, অনেকটাই বলেছেন। যেটা বলার সেটা হচ্ছে যে ডিএমকে বলে একটা দল বোধহয় 600 কোটি টাকা নিয়েছিল বিশ্বদা, এই বেরিয়েছে, তাতে দেখা গেছে তার থেকে 25 কোটি টাকার 15 কোটি টাকা সিপিআইকে দিয়েছে আর 10 কোটি টাকা সিপিএমকে দিয়েছে। তো হেসে লাভ নেই কৌস্তবদা, হেসে লাভ নেই। ডিএমকে বলেছে তাদের জায়গায় তারা এফিডেভিট দিয়ে বলেছে তোমরা নিয়েছো, তোমরাও এফিডেভিট দিয়েছো, সুতরাং এবং তোমরা এটাও দাবি করেছো, বলেছে যে ট্রান্সফার অফ ফান্ড এটা কোনো অন্যায় নয়, বন্ডে তো আমরা টাকা নিইনি, মানে রামবাবু চুরি করেছে, আমি চোর রামবাবুর কাছ থেকে, যদি এটা চুরি হয় আমরা মানছি না, আমরা টাকা নিয়েছি, চোরাই মাল রেখেছি, সেটা চুরি নয় বাবু, এটা হচ্ছে ওদের কনসেপশন। আমরা মনে করি যে এখনো পর্যন্ত আমাদের পার্টি যা স্ট্যান্ড নিয়েছে তার সঙ্গে দেশের জনগণ আছে, রাজনৈতিক যে মত তার সঙ্গে ভবিষ্যতে আইনি লড়াই, আইনি যুদ্ধ চলবে, সুপ্রিম কোর্ট যা বলবেন মহামান্য সুপ্রিম কোর্ট আমরা মাথা পেতে নেব। এবারে আসি সিএ, রাম মন্দির, এইসব তরজায়। আরে ভাই আমরা বলেছি 370 ধারা সরিয়ে দেব, নেই। আমরা বলেছি রাম মন্দির করব, করে দেখিয়েছি, তারিখ পে তারিখ, মন্দির ওহি বানায়েঙ্গে, তারিখ নেই বাতায়েঙ্গে, না কিসব কিসব যেন এরা স্লোগান টোগান লিখতো। আমরা বলেছি মোদিজির গ্যারান্টি, সরিয়ে দিয়েছি, রাম মন্দির হয়েছে, ওখানে আর বাবরি ধাঁচা নেই, বাবরি স্ট্রাকচার নেই, নেই তো। আমরা বলেছিলাম সিএ আমরা করব ক্ষমতা এলে, আমরা ক্ষমতা এসেছি, দেশের মানুষ আমাদের ম্যান্ডেট দিয়েছে, দেশ সেবকের দায়িত্ব আমাদের কাঁধে দিয়েছেন দেশের মানুষ। আমরা ইস্তারে লিখেছি কি সিপিএম না কংগ্রেস, রাজনৈতিক নাকি তৃণমূল কংগ্রেস, রাজনৈতিক ইস্তারে লিখবো ডবল ডবল চাকরি দেবো, তারপরে দেখবো ডবল ডবল চুরি হচ্ছে। রাজনৈতিক ইস্তারে লিখবো যে বড় বড় কথা, রক্ত দিয়ে গড়বো বক্রেশ্বর টক্রেশ্বর বলে, তারপরে সেখানে ভাঁওতাবাজি, ডবল ডবল দেখবো একমাত্র শুধু চন্দন বোস টাকা রোজগার করছে। আর যেসব কথা বলছেন এইসব জোট টোট, বেল বেজে গেছে। জোট হচ্ছে 1967 সাল, কংগ্রেস তখনও কংগ্রেস আই হয়নি, কংগ্রেস তখন কংগ্রেসের নতুন নেত্রী ইন্দিরা গান্ধীর হাতে। তখন এই কৌস্তবদাদের যারা পূর্বসূরি, সিপিএম এর যারা বড় বড় নেতা, তারা শহর কলকাতা, গ্রামগঞ্জ, দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, পুরুলিয়া থেকে নবদ্বীপের সব দেওয়ালে লিখছে দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছু সিপিআই। 77-এ জরুরি অবস্থা করে গাই বাছুর সব হেরে টেরে গেল। তারপরে ইন্দিরাজি নতুন দল করলেন, আর বেল বাজাবেন না, আমি শেষ করে দেবো। ইন্দিরাজি নতুন দল করলেন, ঘন্টা বেজে গেছে, তারপরে জরুরি অবস্থার পরে হাত চিহ্নে এলেন 77-এ, বৈশাদাও জানেন, হাত চিহ্নে এলেন। যারা এখানে তৎকালীন বাম বিরোধী রাজনীতি তখন তো কংগ্রেসই ছিল, হাত চিহ্নে আসার পরে তখন সিপিআই আর সিপিএম দুজনেই লিখতে রইল। এখন যারা জোট হয়েছে, ওই যে ঝোঁকের মাথায় নিলি হাত, এবার ভোটে হবি কাট। তা এখন তো কমিউনিস্টরা ঝোঁকের মাথায় হাতকে নিয়েছে, ভোটে কাত হবে কি হবে না, কেননা অবাঞ্ছিত মানুষ, মানে একটা দল, এটা আমরা বলিনি, জনগণ বলেছে, পরীক্ষিত এবং পরিত্যক্ত। সুতরাং এই নিয়ে আলোচনা করে কি হবে? জোট জোট মানুষ ভুলে গেছে, জোট নিয়ে কোনো আলোচনা নেই। জোটের উল্টো দিকে দাঁড়িয়ে একমাত্র নরেন্দ্র দাস দামোদর দাস মোদি দাঁড়িয়ে আছেন এবং তিনি ভাষণ দেবেন। একদম কনফিডেন্ট দেবজিৎ সরকার এতটাই কনফিডেন্ট যে ধর্তব্যের মধ্যেই আনছেন না কংগ্রেস, সিপিএম বা অন্যান্য জোটকে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, মূলত আজকের বিষয় যেটা ছিল সেটা ইলেকটোরাল বন্ড, এক দেশ এক ভোট আর সিএ। তো সবাই সবটা বলেছেন, তো এইটুকু আমি বলবো যে ইলেকটোরাল বন্ডের যেটা কাগজে দেখলাম আমি, যে 47% যারা নিয়েছেন তারা ভারতীয় জনতা পার্টি। খুব সতর্কতার কথা বলেন, একচেটিয়া পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন। তো তাদের কার 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 কাছ থেকে কি কি নিয়েছেন আমরা জানতে পারবো। অনেক রকম আলোচনা এসছে। আমি আর এক দেশ এক ভোট বলেছেন, 67-র পরে কেন সরকার ভেঙে গেছে, অন্তর্বর্তী নির্বাচন হয়েছে। আমরা কিছুদিন আগেও দেখলাম যে একটা নির্বাচিত সরকার মধ্যপ্রদেশে, তাকে মাঝরাতে টপল করে দেওয়া হলো। আমরা এটাও দেখলাম
যে মহারাষ্ট্রের একটা নির্বাচিত সরকার তাকে তার এমএলএদেরকে অসমের রিসর্টে আটকে রেখে তাকে কেনা বেচা করে সিন্ধেকে দিয়ে বিজেপি গভর্নমেন্ট বানালো। আমরা এটাও দেখলাম গোয়াতে গভর্নমেন্টকে ফেলে দেওয়া হলো। তো যারা গণতন্ত্রের কথা বলেন তারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন। যারা দুর্নীতিগ্রস্ত যাদের বলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী বানিয়েছেন আমাদের হেমন্ত বিশ্ব শর্মাকে, অজিত পাওয়ার খুব দুর্নীতিগ্রস্ত হিসাবে বিজেপি পার্টি বলেছিল, তাকেও তারা উপমুখ্যমন্ত্রী বানিয়েছেন মহারাষ্ট্রে। তো বিজেপি পার্টি শুভেন্দু অধিকারীর ছবি তাদের পার্টির ওয়েবসাইটে দেখিয়েছিল হাতে করে টাকা নিচ্ছে, তাকে বিরোধী দলের নেতা বানিয়েছেন। নারায়ণ রানে থেকে রেড্ডি ব্রাদার্স, আসলে বিজেপি কি বলে না কি করেন তার মধ্যে অনেক ফারাক আছে। তো আমি শুধু এটাই বলবো, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আলোচনা হয়েছে। আপনারা সবাই জানেন যে 1955 সালের আমাদের দেশে সিটিজেন অ্যাক্ট তৈরি হয়েছিল। এই সিটিজেন অ্যাক্ট যেটা রয়েছে সেটা যদি দয়া করে দেখে নেন, তাতে কিন্তু ধর্মের উপর ভিত্তি করে সেখানে কাউকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা নেই। নাগরিকত্ব দেওয়ার জন্য সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2019-এর লোকসভা নির্বাচনের আগে ঘোষণা করা হয়েছিল, আমি যেহেতু ওকালতি করি, এখানে দেবজিৎও করে, যে একটা অ্যাক্ট তৈরি হলে তার রুল ফ্রেম করতে হয়। এই প্রথম ভারতবর্ষে আইন তৈরি হওয়ার পরে যেটা 1 মাস 1.5 মাসে হওয়ার কথা, সেটা হতে সময় লাগলো 5 বছর। ঠিক আর একটা লোকসভা নির্বাচনের আগে ইলেকশনের একটা জুমলা করতে হবে বলে, মানুষকে একটা ভুল বোঝাতে হবে বলে 5 বছর লাগলো একটা রুল ফ্রেম করতে। আর আমি জানি না যে ভারতবর্ষের নাগরিকরা ভারতবর্ষে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী ঠিক করলেন, ভারতবর্ষের কেন্দ্রের সরকার তৈরি করলেন, সেই নাগরিকদের আবার নতুন করে নাগরিকত্ব নিতে হবে কেন, তার কি কারণ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, এটা আমি বুঝতে পারলাম না। এটা বোঝা যাচ্ছে যে সমস্ত জায়গাতেই তারা একটি বিশেষ সম্প্রদায়কে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে একটা ব্রাত্য করে তারা দেখাতে চাইছেন যে তারাও একটা অন্যরকম রাজনীতি আনছেন, যে রাজনীতি ভারতবর্ষের সংবিধানের মূল ধারাকে কুঠারাঘাত করছে। আমাদের ভারতবর্ষের সংবিধান বারবার আমাদের বহুত্ববাদের কথা বলেছে, আমাদের ধর্মনিরপেক্ষতার কথা বলেছে। একটা ফ্যানাটিক ফোর্সের সঙ্গে একটা সেকুলার ফোর্সের সংঘাত হবেই। ফ্যানাটিক ফোর্স চাইবে যে ধর্মান্ধতাকে আচ্ছন্ন করে দেশের সরকার চালাতে। সেই জায়গায় আমরা আমাদের প্রতিবাদের কথা বলেছি। এবং আপনারা জানেন, কেন্দ্রে যারা সরকারে আছে তারা গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে। রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার তাদের টাকা দিয়ে দিয়েছে সরকারের ফান্ড থেকে, তাদের আবাসনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে। কেন্দ্রীয় সরকার তাদের কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধী দলের কণ্ঠরোধ করছে। যাদেরকে চোর বলেছে তাদেরকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, উপমুখ্যমন্ত্রী বানিয়েছে। আর ওরা ওদের সরকারকে ব্যবহার করে অন্যান্য বিরোধীদেরকে টাইট করার চেষ্টা করছে। দাবি যে বাম এবং কংগ্রেস তারা ধর্তব্যের মধ্যেই আনছে না। না, সেটা তো দেবজিৎ বলতে পারবে, কিন্তু দেবজিৎ তো বারবার বলছিল কি দামোদর দাস, মানে আদানিদের দাস। আদানির নাম আপনি শোনেননি আগে কোনোদিন? তো আদানির দাস আর কি নরেন্দ্র মোদী, সবাই জানে এসব। ওই আধি রুটি খাएंगे মগর মন্দির ওহি বানাएंगे অভিষেক বলছিল। তো এখনো অভিষেকও বলছিল যে এখনো আধি রুটি অভিযোগ করলো কিন্তু যে অন্যের থেকে টাকাটা ঘুরে আবার এখানে ঢুকেছে। অবান্তর অভিযোগ, অবান্তর প্রমাণ করতে হবে। অবান্তর অভিযোগ, মানে ওদের বিরুদ্ধে 6,000 কোটি টাকা যে নিয়েছে, সে 6,000 কোটি টাকা যে নিয়েছে সে আবার এখানে এসে বড় বড় ভাষণ দিচ্ছে। আমার কথাটা বলেনি, ওসব অবান্তর লোকে জানে সিপিআইএম কি। তো এখন কথাটা হচ্ছে যে মন্দির ওহি বানাएंगे আধি রুটি খাएंगे, পরে যেটা বলছে না মন্দিরটা ওখানে বানিয়েছে, মসজিদটা ভেঙে, শুধু এটা বলছে না যে রায় দিল তাকে আবার এমপিও করে দিয়েছে, সেটা ঠিক আছে। ব্যাপমে তৃণমূল দুর্নীতিগ্রস্ত সবাই জানে, কিন্তু ব্যাপমে কিন্তু 39টা খুন হয়েছে শেষ পর্যন্ত। যখন মুখ্যমন্ত্রীর নাম চলে আসছিল, আমি 39 বলছি তার কারণ ওই 20টা ওরা দাবি করে না, কিন্তু ওই 39টা একদম মানে সরাসরি সাক্ষীদের লোপাট করা হয়েছে, খুন করা হয়েছে। এরকম ঘটনা আছে 10-12 রাউন্ড গুলি করা হয়েছে এক একজনকে সাক্ষী দেওয়ার দিন বা আগের দিন। যাই হোক, মানে এসব এখন ভাষণ তো এসব শুনবো না। এখন আমি শুধু একটাই কথা বলি, বিশ্বদা আমার ছোটবেলার এক বন্ধু ছিল জানো তো, যে অঙ্কে ও 7 পেয়েছে। তো ওর বাবা খুব পেঁদাচ্ছে ওকে, আমি গেছি ছুটে, কাকু মারছেন কেন? তো কাকু আমায় বলছে যে ওকে 7 পেয়েছি বলে কৌস্তব মারছি না, ও
ওকে যখন জিজ্ঞেস করেছি তুই 7 পেয়েছিস কেন, তখন ও বলছে আমার বন্ধু মন্টু ও 3 পেয়েছে। তো তৃণমূল আর বিজেপির এখন সেরকম অবস্থা, এ বলে তেহেলকা, এ বলে নারদা, এ বলে হাতরাস, এ বলে হাসকালি, এ বলে উন্নাও, এ বলে কামদুনি, এ বলে আমায় দেখ 6,000 কোটি নিয়েছি ইলেকট্রাল বন্ডে, এ বলছে না আমি 1,000 কোটি নিয়েছি ইলেকট্রাল বন্ডে। যাহা এখানে তৃণমূল কংগ্রেস করেছে, ওটা হলো একটা বিজেপির মিনিয়েচার মাত্র, অন্য কিছু না। একদম কৃষাণু, তো বন্ডের টাকা তো সবার ঘরেই গিয়েছে, তো কে কার দিকে আঙুল তুলবে? না, এখন কৌস্তবদের সুবিধা হচ্ছে যে ওরা তো স্ক্রুটিনির মধ্যে নেই, কেউ ওদের কেয়ার করে না কি বললো না। তার জন্যে আমাদের আলোচনার উজ্জ্ব থেকে যায় যে ওয়াইনারে যখন রাহুল গান্ধী লড়ে তার বিরুদ্ধে কিন্তু প্রধান মুখ হচ্ছে ডি রাজার মেয়ে। তো এখন ওরা যে নিজেদের মধ্যে মারপিট করছে, ওরা যে তখন কিন্তু সেটিং বা কোথায় ওদের সাথে কি আন্ডারস্ট্যান্ডিং, এইগুলো নিয়ে কোনো স্ক্রুটিনির মধ্যে পড়ে না। আর এখানে এই যে কথাগুলোর তো কোনো মানে নেই। আমরা তো বলেছি যদি আমরা সুটিয়া গণধর্ষণের কথা বলি তখন আমি তোমাকে আটকাইনি। তৃণমূল নেই কেন, এটা ইন্ট্রোস্পেক্ট করো তুমি। হ্যাঁ বলো সরি। আমি সুটিয়া গণধর্ষণ যদি বলি, মারিচঝাপি যদি বলি, বিজন সেতু যদি বলি, তখন বলবে যে এইগুলো তো কিছু হয়নি বা কোনোভাবে ওটাকে ডাইভার্ট করার চেষ্টা করবে। কিন্তু এখানে যেটা আজকের দিনে সব থেকে প্রাসঙ্গিক, দেখুন বিজেপি আমাদের মেন ইলেকটোরাল মানে একটা ইলেকশনের সময় যা আলোচনা হওয়া উচিত সেখান থেকে ডাইভার্সনের একটা ট্যাকটিক্স নিয়েছে, এই ওয়ান নেশন ওয়ান ভোট। হ্যাঁ, কিছু জানি না, আমরা তো জানি না এটার কি রুলস হবে, এবার ল কমিশনে যাবে, কি হবে হবে না। এইগুলো হচ্ছে যাতে মানুষ আসল আলোচনা না করে, মানুষ যাতে না আলোচনা করে যে 10 বছরের মধ্যে দিলটা কি। এই যে বলছে যে 80 কোটি মানুষকে নাকি রেশন দিচ্ছে, এইদিকে ইউরিয়ার দাম গত 10 বছরে কতবার বাড়িয়েছে। আজকে বিভিন্ন ভারতবর্ষের রাজ্যতে আন্দোলন হচ্ছে, মানুষ বলছে ভাই ওই 5 কিলো তুমি রেশনের নাম করে তুমি আমাদের এখানে ইউরিয়ার দাম 25 গুণ 30 গুণ 50 গুণ বাড়িয়ে দিয়েছো। আজকে টোল ট্যাক্স থেকে শুরু করে বিভিন্ন, আজকে এলপিজি গ্যাস থেকে শুরু করে বিভিন্ন কত 100 গুণ তারা বাড়িয়ে দিয়েছে। এইদিকে বলছে নাকি কোথাও 5 টাকা 30 টাকা। আজকে এখানে বাংলাতে মিড ডে মিলে যেখানে কেন্দ্র সরকার 5 টাকাও না 4 টাকা কিছু পয়সা খরচা করছে, বাংলার সরকার 20 টাকা করে খরচা করছে মিড ডে মিলে পার হেড, এবং কেন্দ্রীয় সরকার সেটা পুরস্কৃত করছে, সেটা প্রশংসা করছে। তখন কিন্তু তাদের কাছে কোনো দরকার থাকে সেই ঘুরে ফিরে আবার যেরকম 2 দিন আগে দিলীপ ঘোষকে সেই বস্তা পচা কথা বলতে হলো, যেখানে আমাদের এখানে আমলারা যেই তথ্যকে অলরেডি নস্যাৎ করে দিয়েছে। ধন্যবাদ। তো সুতরাং মিথ্যা চেষ্টা তাদের। আমি ছোট্ট কথা বলো, দেবজিৎ দার সব কথার উত্তর দিয়েছি। দেবজিৎ দার না পুরনো স্লোগান মনে পড়ে যাচ্ছে সমস্ত। তো সিপিআই ছিল না, পরে এসছে বুঝেছে যে সিপিআইএম সঠিক, বামফ্রন্টে এসছে। আচ্ছা এইটা বলছেন না তো দেবজিৎ দা, এই স্লোগানটা বলছেন না তো যে আমরা দেওয়ালে লিখেছি কি মনে পড়েছে বলো, তোমার কি মনে পড়েছে বলো? 20 বৃক্ষের 2টি ফুল বিজেপি আর তৃণমূল। ভুলে যাবেন না, মীনা দেবী পুরোহিত সুব্রত মুখার্জি ডেপুটি মেয়র ছিল। আমাদের রাজ্যে 3 জন বিজেপির এমপি জিতে ছিল তৃণমূল কংগ্রেসের সমর্থনে। আজকে আমরা বলি, এখন বিজেপির নেতারা টিভিতে এসে বলে আমরা 20 কোটি টাকা দিয়েছিলাম। কি হয়ে যায়? জমিদারের পার্টি, জমিদারের পার্টি কারা ছিল, যোদ্ধাদের পার্টি কারা ছিল, চীনের প্রতি কাস্তে আতুরি পাকিস্তানের তারা। এরপরেও কি বলতে হবে দেশের শত্রু কারা? এটা কংগ্রেস লিখেছিল সিপিএম এর বিরুদ্ধে। আমার স্টিল আই রিমেম্বার। হ্যাঁ, কোথায় লিখেছিল? বাংলার দেওয়ালে দেওয়ালে লেখা ছিল চীনের প্রতীক কাস্তে আতুরি পাকিস্তানের তারা। এরপরেও কি বলতে হবে দেশের শত্রু কারা? এটা কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে বলেছে। সাইবারি আপনারা করেছে। কেয়া, আমি আসবো অভিষেক তোমার কাছে। কেয়া, এই যে ইলেকট্রাল বন্ড, এত টাকা নিয়ে আলোচনা হচ্ছে, এত কিছু নিয়ে আলোচনা হচ্ছে, তথ্য অঙ্ক অনেক বড়, কিন্তু ভোটের বাজারে সত্যি কি এর কোনো মূল্য আছে? তোমার কি মনে হয়? না, আমার বক্তব্য হচ্ছে যে দেখুন সিএ নিয়ে এত আলোচনা হচ্ছে, এই কৌস্তভ বললেন না, আমি আগের দিনও অন্য একটা ডিবেটে ওকে বলেছিলাম টিভি শোতে, 2012 সালের কোজিকোড়ে এদের যেটা বামেদের সিপিআইএম এর যে কংগ্রেস হয়েছিল সেখানে রেজলিউশন দেওয়া হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে তাকে আবেদন করতে হবে যে বাংলাদেশি যারা রিফিউজি অর্থাৎ যারা শরণার্থী তাদের বিষয়টা, তাদের নাগরিকত্বের বিষয়টা অত্যন্ত সংবেদনশীল হয়ে ভাবনা করা উচিত। আচ্ছা, কংগ্রেস এই রাজস্থান, এইবারের ভোটের আগের ভোটে কংগ্রেসের তরফে তাদের নির্বাচনী ইস্তেহারে ছিল যারা পাকিস্তান থেকে আগত হিন্দু শরণার্থী তাদের নাগরিকত্ব দিতে হবে। আমি এটাও বলছি না, নাগরিকত্বর ব্যাপারে 1950-এ নেহেরু লিয়াকত প্যাক্টটাই তো হয়েছিল। আর কৃষাণুবাবু বললেন যে কি যারা আসবেন তারা, আচ্ছা আমাকে কৃষাণুবাবু বলুন তো, কে নিজের ঘর বাড়ি ছেড়ে, নিজের ভিটে মাটি ছেড়ে হাসতে হাসতে বেড়াতে বেড়াতে আমি অন্য দেশে চলে যাব? আমার যেহেতু নিশ্চয়ই কোনো আমার প্রাণ, আমার সম্ভ্রম, আমার ধর্মের উপর যতক্ষণ আক্রমণ না হবে কেউ নিজের বাড়ি ঘর ছেড়ে আসবে না। আসবো অভিষেক, হ্যাঁ আসবো। অভিষেক,
আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যত এগিয়ে আসছে একটা আসনের জন্য বিজেপি চান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়ছে। সে ধরো তোমার উত্তর হোক বা দক্ষিণ, আরএলডি হোক বা জনসেনা পার্টি, আপনা দল হোক বা নীতিশ কুমার, যেখানে পাচ্ছে একটি আসনে ঝাঁপাচ্ছে। অথচ কংগ্রেস এখনো পর্যন্ত পুরো করে উঠতে পারলো না। পশ্চিমবঙ্গে তো পারলোই না, অন্যান্য জায়গাও করতে পারলো না। কোথাও কি কংগ্রেসকে বা দেশের বিরোধী দলকে, বিরোধী পরিসরকে পিছিয়ে দেওয়া হচ্ছে না? আসন সমঝোতার ক্ষেত্রে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যেটা বলি যে আদর্শের ভিত্তিতে হতে হবে। এটা তো হতে পারে না যে তুমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বিহারে গিয়ে বলছো যে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, আমার নাম বদলে দেবেন, আমরা নীতিশ কুমারকে কোনোদিন এন্ট্রি নেব কিন্তু না। রাজনীতি তো অপরচুনিটির খেলা। এইটাই সমস্যা। তাহলে হয় ভদ্রলোকের এক কথাটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনি ভদ্রলোক নন। এবার কাজের কথায় আসা যাক। দেবজিতের অনেক স্লোগান মনে আছে, আমি নিশ্চিত ব্রাহ্মী শাকের স্লোগান? না, স্লোগান দিচ্ছি না, ও হচ্ছে ব্রাহ্মী শাকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আমি ওকে একদম মানে রিসেন্ট ফ্যালাসির কথা বলছি। সমস্যাটা কোথায় বলো তো? সমস্যা হচ্ছে প্রাক্তন কংগ্রেস নেতা প্রদীপ ঘোষের ছেলে বা শিশির অধিকারীর ছেলে বা তাপস রায়রা মঞ্চে বসে থাকে এবং ওদের মতো আদ্যপান্ত আরএসএস করার লোকেরা মঞ্চে জায়গা পায় না। ওর আফসোস এবং দুঃখ হতাশাটা স্বাভাবিক। এবার আসা যাক হচ্ছে গিয়ে বাস্তবে। এই যে এনআরসি সি এর কথাটা বললেন কিয়াদি, একটা জিনিস কনভেনিয়েন্টলি আমরা মিস করে গেলাম, সেটা হচ্ছে আমরা কেউ বলিনি যে নাগরিকত্ব দেওয়া হবে না বা অত্যাচারিত হয় না। আমরা বলেছি শুধু ধর্মটা অত্যাচারের ভিত্তি নয়। 1971-এর যুদ্ধটা হতো না বাংলাদেশের, ভাষা আন্দোলনটা না হলে, সেখানে পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের লড়াইটা ধর্ম এক থাকা সত্ত্বেও ভাষা নিয়ে হয়েছিল। ইন্দিরা গান্ধী যদি এটা ভাবতেন যে ধর্ম তো এক, আমি সাহায্য করব না, আজকেও বাংলাদেশ স্বাধীন হতো না। তার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে মণিপুর নিয়ে আপনারা বলেন মায়ানমার থেকে খ্রিস্টান অনুপ্রবেশের জন্য আজকে ওখানে সমস্যা, তাহলে আপনাদের লিস্টের ভেতর খ্রিস্টানরা কি করে অত্যাচারিত হতে পারে? শুনবো। এই ব্যাখ্যাগুলো প্রয়োজন। আমি বৈশ্বরের কাছে আসবো। বিশ্বনাথ, যে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যে সমীক্ষা, নির্বাচনী ভোটের ঘোষণার আগে যে ওপিনিয়ন পোল হয়, তাতে দেখতে পাচ্ছি প্রায় সবকটা চ্যানেলের সমীক্ষাতেই বিজেপি ক্ষমতায় আসছে কেন্দ্রে। এই যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া কার্যত নিশ্চিত বলছে সবকটা সমীক্ষায়, কিভাবে মোকাবিলা করবেন? ভোট ঘোষণা হবে, এত বড় একটা ভোটে আপনাদের মানুষের কাছে যেতে হবে, প্রচারে যেতে হবে, মিটিং মিছিল করতে হবে, কিভাবে মোকাবিলা করবেন? এই প্রচারগুলো না 2021-এও দেখেছি, 2016-তেও দেখেছি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করলেন, বিভিন্ন মুখ্যমন্ত্রীরা এলেন, অমিত শাহ বললেন যে আপকি বার 200 কি পার, রেজাল্ট বেরোলো ঝিলকা উসপার হয়ে গেল। তো এইবারে এসে বলছে 42-এ 42, বলছে 35 পাবো। আমি আপনাকে লিখে দিয়ে গেলাম আজকের ডেটটা দিয়ে, 15ই মার্চ 2024-এ। আপনি তারপরে ভোটের রেজাল্ট বেরোবে, আপনি দেখে নেবেন যে এখানে বিজেপির কি শোচনীয় ভাবে পরাজয় হয়। আরে সুতরাং অঙ্কটা বলুন না, সংখ্যা। এইভাবে আর লিখতে তো হবে। আমি আপনাকে বলছি বিজেপি কাগজ কলম নিয়ে আজকে গত বসাদা বলুন, আমি তো বলছি বিজেপি যে এই যে সাইনটা দেবো। একটা বলে হাওয়া তৈরি করার চেষ্টা করছে, একদম ফানুস হয়ে যাবে যখন মানুষ বুঝবে যে রুটি কাপড়া মাখানোর উপর আপনার যদি ভোট এফিডেভিটটা হয়। কি দেবজিৎ বছরে করবে? বছরে দাবির বছরে এফিডেভিটটা? 2 কোটি বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি লাগছে, লক্ষ লক্ষ টাকা কালো টাকা, 15 লক্ষ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢোকানোর কথা, সেটা জিজ্ঞাসা করবে। 2 কোটি বেকার যুবকের চাকরি, 20 কোটি বেকার যুবকের চাকরি দেওয়ার কথা ছিল। মূল প্রশ্নটা দাঁড়াবে যে খাদ্য বস্ত্র বাসস্থানের দাঁড়িয়ে এখানে একটা ভাওতাবাজি করে একটা বিজ্ঞাপন দিয়ে যে আমি আসছি ঢাক পিটিয়ে লাভ হবে না। আমরা বিধানসভায় প্রমাণ করেছি, বিভিন্ন নির্বাচনে প্রমাণ করেছি, এই লোকসভাতে না, আমার একটা প্রশ্ন। বাংলার মেয়েকেই চাইবে, এই লোকসভাতে বাংলার মেয়েকে চাইবে। আর তাহলে প্রধানমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। আমার একটা প্রশ্ন, বিশ্বদা সরি, মমতা ব্যানার্জি হলেন উনি বাংলা বিজেপি বলবেন। বিরোধী লড়াইয়ের প্রধান উনি মুখ। বাংলা বলবেন। বাংলার মানুষ এটাই মনে করে, এটা আপনারা যতই করুন। গোয়ায় আমরা দেখতে পাচ্ছি, মণিপুরে দেখতে পাচ্ছি, ত্রিপুরা দেখতে পাচ্ছি। তৃণমূল কুনকি হাতি বিজেপির। আরে আপনি তো তৃণমূল বিজেপির কুনকি হাতি। শূন্য আসুন পে এত শূন্য কথা আসুন। বলছেন। আপনি গোয়ায় কি? যদি একটাও আপনি পেতে গোয়ায় কি? আচ্ছা, ঠিক আছে, আমি একটা আসছি। টেকনিক্যাল প্রশ্ন করব কাকে? মানে বৈশাদা বা এখানকার সব লার্নেড ফ্রেন্ডদের। মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী অ্যাজ অন ডেট বিজেপির বিধায়ক। আলটিমেটলি যখন লোকসভায় লড়তে হয় না, একটা
পার্টি সিম্বল অ্যালট করতে হয় সেটা নিশ্চয়ই ইস্তফা দিয়ে লড়বেন। ইস্তফা দিয়ে লড়বেন। তার মানে তুমি 4 দিন ভাবতে আগে পারছো? মমতা চোর লিখেছিল তার মানে গেঞ্জিতে। ভাবো 4 দিন আগে সমস্যাটা মমতা কোথায়? চোর একটু আগে বললে না যে লিখেছিল অপরচুনিটির গেঞ্জিতে। খেলা, এইসব মারাদের সবথেকে বড় candidate প্রমাণ করে। অর্জুন সিং 2.5 বছরে মানুষ জানতে পারলো না যে মমতার দূত হয়ে, দিদির দূত হয়ে কি করে বিজেপির বিধায়ক হওয়া যায়। আমরা এই কারণেই বলি বৈষম্যবাদীদের দেখে খারাপ সকালে লাগে, পদ্মফুল, ছোটবেলা বিকেলে থেকে party তৃণমূল, করেছে। দিনের মধ্যে সাথে আপনি খারাপ লাগে, ছোটবেলা থেকে দেব- চিনি। দেবজিৎ- দেখে পার্টি করেছে। আমার একটা এটা কারা? প্রস্তুতি যখন হ্যাঁ? কথা হচ্ছে না দেবজিৎ এখানে আমার না, আসছে। আমাকে কোনো ঠিক সময় করে তৃণমূল, আরেকটা কোনো সময় কথা- তৃণমূল। আমার কংগ্রেস একটা- আসছে, আমার আসছে। একটা- না, না, আমার একটা পায়। বিশদ আমার নির্দোষ একটা নিরীহ নিরামিষ আচ্ছা, ঠিক যাই আছে, বলুন না সবই কেন, নিরীহ, একটা সবই নির্দোষ নিরামিষ। আছে। এই যে অভিষেক ব্যানার্জি 2000 অর্জুন সিংকে নিয়ে যখন কথা হচ্ছে 2019 অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ব্যারাকপুরে 2 লক্ষ ভোটে হারবে অর্জুন সিং, তা না হলে আমি পার্টি ছেড়ে দেবো। অর্জুন সিং জিতেও ছিলেন বিজেপির রাজনীতিতে অনেকে অনেক কথা বলে। তাহলে বিহারের নীতিশ কুমারকে নিলেন কি করে? আরে কি অদ্ভুত। আরে বাবা, বলছি না, অবশ্য দেখুন। প্লিজ মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, বারবার অভিযোগ যে এই সরকার চাল ডালের দাম কমানো বা খাদ্যশস্যের দাম এগুলো কমানোর থেকে মন্দিরে ইস্যুকে বেশি গুরুত্ব দেয়, ধর্মকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু কোথাও চাপ আছে যার জন্য ভোটের মুখে দেখা যাচ্ছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এগুলো সব দাম কমানো হচ্ছে। শুধু আমি ঠিক বুঝলাম না, মানে বা অধর্মকে গুরুত্ব দেব? চালের দাম বেড়ে যাচ্ছে, স্বাভাবিক নিয়মে বাড়তে পারে, কিন্তু তার জন্য কি চাল চুরি করার মতন অধর্মে নেমে পড়বো? ট্রেপল চুরি করার মতন অধর্মে নেমে পড়বো? ব্যাংকের টাকা লুট করে নেবে। পার্টি অফিস থেকে ব্যাংকের চাল- টাকাটা নিয়ে চাল যাবে। বাজেয়াপ্ত হয়েছে। ব্যাংকের টাকাটা লুট করতে পারে। এই I.N.ইয়া যে জোট টোট আছে এতক্ষণ ধরে তো শুনলাম, আমি তো ওদেরকে ডাকিও নি, আমি ওদের মেম্বারও নই, নিজেদের বলো বলো আমাদের আমার প্রশ্ন হচ্ছে ভোট ঘোষণা 2 দিন আগে কেন? একটু আগে তো হতে পারত। এবারে বলি মানুষ অন্তত এই বাংলায় আমাদের দর্শক হচ্ছে বাঙালি, একদম এই বাংলার বাঙালি, গ্রামে গঞ্জে বিশ্বদা আপনার টিভি চ্যানেল গিয়ে পৌঁছয়, এবং এটা খুব গর্ব করে বলা যেতে পারে যে জেলা তুতো যে হিসেব সেখানে আপনার চ্যানেল একটা জায়গা রাখে, এবং মানুষ আজকেও দেখছেন, যারা দেখছেন তারা সেটাই ঠিক করবেন, যাকে ঠিক করবেন তাকে ভোট দেবেন। হ্যাঁ, আমরা কি এখানে দেখছেন দেবজিৎ দা যে 4 দিন আগে বলেছে মমতা চোর বলে শুভেন্দুর পাশে গেঞ্জি পড়েছে। এই সেই কোথাও প্রার্থী হয়ে গেছে। কোথাও শুনি, এই তো, শুনো বিজেপি কোথাও তৃণমূল কোথাও বিকেলে পদ্মফুল আরে দিয়েছে যে আপনি অভিষেক শুনতে দাও, দেবজিৎকে বলতে দাও, সিপিএম দেবজিৎকে বলতে দাও, বলে নাকি? প্লিজ বলতে দাও শুনবো। এটা তো বলবেই আপনিও। যেটা বলার সেটা হচ্ছে যে অপ্রাসঙ্গিক ব্যাপার স্যাপার নিয়ে এখন তো কথা বলে লাভ নেই। হ্যাঁ, আইনসভায় 1-2 তাহলে তারা যদি বলে তাহলে ঠিক আছে, যদি এই চালটা অপ্রাসঙ্গিক। আমাদের এই টিভি চ্যানেল বা পাড়ার চায়ের দোকান যদি না থাকতো তাহলে বাকি অনেককেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যাবেও না। অপ্রাসঙ্গিক ছিল, এবারে আমার তখনও কথা, তুমি বিজেপি বাবা, করেছো। তুমি হ্যাঁ, কেন বলছো বাবা? যখন অপ্রাসঙ্গিক বিজেপি পশ্চিম বাংলায় ছিল, বিধানসভায় ছিল না, তখন মানুষ আমাদের আজকে প্রাসঙ্গিক কারা বিজেপি করেছে, করছে? আমি তৃণমূলে চলে যাচ্ছে, তৃণমূল থেকে বিজেপি চলে যাচ্ছে, এটাই বলছি। কৌস্তবদা 1 মিনিট দাঁড়াও, মানুষ আমাদের প্রাসঙ্গিক ওদিকের ভোটই তো ওদিকে গেছে ভাই। আমি বলছি মানুষ আমাদের প্রাসঙ্গিক করেছে, মানুষ কাদের অপ্রাসঙ্গিক করেছে সেটা মানুষ জানে। সে- এবারে আমার কথা হচ্ছে, আমি তোমার ভোট কোনদিকে গেছে, ভবানীপুরে অ্যাসেম্বলি রেজাল্ট হয়েছে গতবার লোকসভায়। কোথাও দাঁড়াও, বিশ্বদাকে বলছি, তোমাকে বলছি না, বিশ্বদাকে বলবো শুনবো বলবে। শুনবো যে নিরপেক্ষতা চলে যাবে বিশ্বদা। আমার বলার সময়টা তো বলো না, ভবানীপুরে কি তোমার রেজাল্ট সময়টা হয়েছিল? বলো। তৃণমূলের কটা ভোট গেছে বিজেপি? মানুষ- বের করতে হবে, ভোট কারুর পৈতৃক সম্পত্তি না। একদম সবাই বলে। পার্মানেন্ট নয়, আমরাও ভোট বলি। কার্ড পার্মানেন্ট নয়, এক মিনিট, চিরকাল বিশ্বদা, এখন সবই পরিবর্তনশীল। হ্যাঁ, বাংলার যারা দর্শক, যারা মানুষ, তারা বাইনারি সেট করে ফেলেছেন। এটা কোনো পার্টি করেনি, তৃণমূল কংগ্রেস, সিপিএম কংগ্রেস বা বিজেপি, আমরা কেউ কোন পক্ষই বাইনারি সেট এই করি। কথাটাই আমরা বলছি। এই বাইনারিটাই থ্যাংক ইউ স্বীকার করে নেওয়ার জন্য। কথা বলতে দাও। নয় এই তৃণমূল কি- থাকবে, নয় আমরা থাকবো, CPM এমন মানে ক্যান্ডিডেট অদ্ভুত দেবো CPM। যাতে নয় তৃণমূল নয় বিজেপি, এটাই আমরা বলছিলাম। এরকম হতাশাতে সাথে কিরম করছো কেন? সব কথায় কথা বলছো, দাঁড়াও, আমরা তো বলছি না, অন্তত একটু শেখো। এইবারের ব্যাপার হচ্ছে আবার প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করো। যেটা বলার সেটা হচ্ছে যে এই বাইনারি মানুষ ঠিক করেছেন। মানুষ এখন জানতে চাইবেন ধন্যবাদ, সঠিক যে কথা দেওয়ার জন্য, ধন্যবাদ। সন্ধেবেলায় শেখ শাহজাহান এসে ঠকঠক করে বাড়ির মেয়েদের পিঠে বানাতে ডাকবেন, সেই দিকে কি মানুষ, নাকি মানুষ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির দিকে থাকবেন? মানুষ ঠিক করবেন যে চাল চোর, ট্রিপল চোরদের যে চোরের সর্দার, তার বাড়িতে ইডি হানা দিতে গিয়ে যেসব জিনিসপত্র পেয়েছে তার দিকে থাকবেন, নাকি উল্টো দিকে থাকবেন? বলেছেন যে 30 সেকেন্ড। সিএএ আমাদের সংবিধান বিরোধী এই জন্য যে ওটাতে নাকি ধম্ম ব্যাপার আছে। এখানে যারা আছেন, ধর্ম যেখানে থাকবে না, দুটো ধর্মের মধ্যে ডিসক্রিমিনেশন করা যাবে না। ইউসিসি কে সমর্থন করছেন তো, মানে সবার জন্য কমন সিভিল কোডকে, ইউনিফর্ম সিভিল কোডকে, তাহলে এরা সবাই সমর্থন করছে। ও ইউসিসির বেলায় সবাই বলবো ওমা ওসব বলা যাবে না, মুসলমানদের জন্য একটা আলাদা ধর্ম লাগবে,
পার্সোনাল ল, হিন্দুদের জন্য আলাদা, ওসব নিয়ে বলবে না। আর যেই সিএ হবে, ওরে বাবারে কি খারাপ, কি খারাপ, মুসলমানদের জন্য আলাদা, হিন্দুদের জন্য আলাদা। ধন্যবাদ, বুঝে গেছি। কৃষাণু আপনি জোর করে সিএ ব্যাকফায়ার করবে না, ডিভিডেন্ড দেবে বিজেপিকে। এখন বিষয়টা হচ্ছে সিএটা একটু আগে শুনলাম যারা ওপার বাংলায় ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে রাতের অন্ধকারে সর্বস্ব খুইয়ে কাঁটাতারের বেড়া দিয়ে তারা এপারে আসতে বাধ্য রাতে হয়েছে, পিঠে হয়, রাত তাদের নিয়ে এত অবসেশন কেন আপনার? যাদের এত আবেগ, তারা ওপার বাংলাতে নিপীড়িত হয়ে এসছেন। আমরাও তো বলছি, তাহলে শর্ত কেন যে ওপার বাংলার ডকুমেন্ট দেখাতে হবে, পাকিস্তান বাংলাদেশের ডকুমেন্ট দেখাতে হবে, তবেই আপনি গ্রাহ্য হবেন? নিপীড়নের ডকুমেন্ট হতো না, শর্ত হতো না যদি রোহিঙ্গাদের জন্য রাস্তা খুলে দেওয়া। আমি আসছি যদি অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের মধ্যে আপনারা যদি বিভেদ, তোমার নিবাস সরকারকে মনে আছে? তাহলে নিবাস সরকার গতবার লোকসভা ভোটে রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের জিপের উপর হনুমান সেজে ঘুরে সারা ক্যাম্পেইনটা করেছেন। নিবাস সরকার তার 1 বছর পর সুইসাইড করেছিলেন। তার কারণ হচ্ছে নিবাস সরকার ওপার বাংলা থেকে এসেছেন হিন্দু, কিন্তু তাকে সুইসাইড করতে হয়েছিল। তার কারণ হচ্ছে যেই নথি জগন্নাথ সরকারের পার্টি চাইছে, তার নিজের পার্টি চাইছে, তার কাছে সেটা ছিল না। আচ্ছা, তুমি আমাকে বলো, ভারতবর্ষের মতো দেশে এক দেশ এক ভোট কি সম্ভব? ছোট্ট করে দেখুন, অবশ্যই চাইবো আমরা একজন ভারতবাসী হিসেবে, কারণ আমাদের করের টাকাই ভোটটা হয়। যদি এক দেশ এক ভোট হয়, একবারে একযোগে সব ভোটগুলো হয়, তাহলে তো আমাদের টাকা বেঁচে যাবে, দেশের জন্য ভালো হবে। বিজেপির যে মিথ্যাচারগুলো, জুমলাগুলো, অনেক সময় অনেক কথা বলে মানুষ। আমি একটা কথা বলছি যে এরা ভারতবর্ষের গণতন্ত্র মানে না, এটা বারবার এই যে মাঝপথে সরকার ভেঙে দেয়, মাঝপথে নির্বাচিত সরকারকে টপল করে, অন্তর্বর্তী নির্বাচন হয়, সেখানে দাঁড়িয়ে এক দেশ এক আইন করতে গেলে বলছে যে যেটা 2026-এ নির্বাচন হওয়ার কথা সেটা নাকি 2029 পর্যন্ত, আজকে 2029 পর্যন্ত। এইটা যদি গণতন্ত্রকে স্বাস্থ্যকর করে তাহলে আমার কিছু বলার নেই। 26-এ হবে, 29-এ ইলেকশনটা অলরেডি এই ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি যে 1967 পর্যন্ত হতো, কিন্তু তারপর সুব্রমণিয়াম স্বামী থেকে নীতিশ কুমার বা এই অর্জুন সিং এর মতো লোক আছে যারা 2.5 বছর অন্তর অন্তর সঙ্গী চেঞ্জ করে। এবার 2.5 বছর অন্তর অন্তর সঙ্গী চেঞ্জ করলে তুমি সরকারের স্থায়িত্ব গ্যারান্টি দিতে পারো না। তার মানে নেক্সট সরকারটা 2.5 বছর হবে, এটা সংবিধান বিরোধী। হ্যাভিং সেড দ্যাট, ওর ইউসিসি দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে দিই, একটু পড়ে আসতে হবে যে সিভিল ল, উকিল হিসেবে এক্সপেক্ট করেছিলাম সিভিল ল এবং ক্রিমিনাল লয়ের পার্থক্য কোথায় এবং ভারতবর্ষের সংবিধান এক্স্যাক্টলি কোথায় বলে। প্রস্তাব এক দেশ এক ভোট সম্ভব? এটা সম্ভব না, অসম্ভব। ভারতবর্ষের বহুত্ববাদকে ওরা অস্বীকার করার চেষ্টা করছে। আর দেবজিৎ দা যেভাবে যাত্রা করলো এখানে, অভিনয়ে ভালো ও ভূমিকা নিতে পারবে, বিজেপিতে পারবে না। অনেকদিন ধরে বিজেপি করছে, তো যখন বিজেপি শূন্য ছিল, আমাদের শূন্য টূন্য বলো, তখনও বিজেপি করছে। ও বুঝতেও পারছে না কারা তৃণমূলের মাল কামানো নেতারা আসবে বিজেপির প্রার্থী হবে, আর বিজেপির মাল কামানো নেতারা গিয়ে তৃণমূলের প্রার্থী হবে। ও ওখানে যাত্রা করবে টিভিতে এসে। তো আমাদের কথা হচ্ছে ধর্মীয় পোলারাইজেশন করার চেষ্টা হচ্ছে। এবং ও কথাটা স্বীকার করেছে, থ্যাংক ইউ দেবজিৎ দা, তুমি স্বীকার করে নিয়েছো যে বাইনারি থাকবে পশ্চিমবাংলায়, নয় তৃণমূল থাকবে নয় বিজেপি থাকবে, আর এক দল হেরে গেলে বাকি ওদের দলে চলে যাবে, এরা হেরে গেলে আবার এ দলে চলে আসবে, এটাই চলছে। স্বীকার কেন করবে? তো স্বতঃসিদ্ধ, স্বীকার করার কি আছে? মানুষ ঠিক করেছে, আমরা কে স্বীকার করবো? আমরা কি সিপিএম নাকি? যা হবে জোনাল কমিটি, লোকাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি করবে। কার বাড়িতে কার বাড়িতে কার সঙ্গে কার বাড়িতে ভাড়াটিয়া থাকবে, বাড়িওয়ালা থাকবে, এ তো জোনাল কমিটি, লোকাল কমিটি। 370 নিয়ে দেবজিৎ তো বড়াই করলো, যখন 370 তুলেছে, অভিনন্দন, তারা কিন্তু নাগাল্যান্ডে 371 জারি করেছে, পুনরায় সেটা বলবৎ করে। ছোট্ট করে একটুখানি বলি, এবারে অন্যগুলোতে আসি। এই যে আগে ধর্ম, পরে বাঁচা, সংকট, গভীর টবির, তো ঘটনা তো তাই। আমরা যারা পালিয়েছি, আমিও উদ্বাস্তু পরিবারের, আমার ঠাকুরদা চলে এসেছেন 13 লক্ষ বাঙালি হিন্দু আসামে ওই এনআরসি চক্করে যে চক্কর কাটছে, ডিটেনশন ক্যাম্পে কেটেছে। তার কারণ হচ্ছে আসাম অ্যাকর্ড। তখন কেন্দ্রেও রাজীব গান্ধীর সরকার আর আসামে কংগ্রেস সরকার। না না, তোমরা তো সব মিনিট দাঁড়াও, চেঞ্জ করে দিয়েছো। হিমন্ত বিশ্ব শর্মা কেন বলে সব রুল চেঞ্জ করে দেবো, আমরা সব রুল চেঞ্জ করব, হতে দেব না। আমাদের তোমাদের তো কংগ্রেসের উত্তরাধিকার বন্ধ করার দায় নেই, তোমার তো ভারতবর্ষের নয়, সারা
পৃথিবীর ভূগোল ইতিহাস সবকিছু ভবিষ্যতে বদলে দেবো আমরা গ্যারান্টি হিমন্ত বিশ্ব শর্মা কালকে বলেছে তোমার থেকে একটু বড় নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেছে আমাকে আরেকবার হিমন্ত বিশ্ব শর্মার কথা আমিও বলবো আরে হিমন্ত আমি এখানে বিশ্ব দাঁড়িয়ে শর্মার থেকে বড় সারদা চোর আর কেউ আছে নাকি? আরে তোমাদের আশ্বস্ত করছি দাঁড়াও না বড় সারদা চোর আরে কেউ ঠিক আছে আছে আমরা সমস্ত কিছু বদলে দেব তোমরা হিম্মত থাকলে আমাদের আটকে দেখাও আমরা এই দেশের তাহলে তুমিও ভূগোল plastic বদলে দেব surgery করবে। আমরা ইতিহাস বদলে দেব। সারা পৃথিবীর ইতিহাস আজকের বদলে দেব। লাইন বিজেপির মুক্ত মুখোশ সব বদলাবে বলছে প্লাস্টিক সার্জন যোগাযোগ করুন বিজেপির সাথে সব বদলাবে পরিষ্কার ভারতবর্ষের রাজনীতিতে ভারতের জনতা যা চাইবে আমরা তাই রাজনীতিতে করব। সত্যি দেবজিৎ যেটা বলছে সেটাই হয়তো ভবিষ্যতের ভারতবর্ষের রাজনীতির লাইন হতে চলেছে, কারণ বিজেপির বক্তব্য, দেবজিৎদের বক্তব্য, তাদের যে সংখ্যাগরিষ্ঠতা সেই জোরে তারা সবকিছু বদলে দেবে। কতটা বদলাবে কতটা বদলাবে না সেটা ভালোর জন্য বা খারাপের যাই হোক না কেন সেটা একদম সেটা ঠিক করবে জনগণ, সেটা ঠিক করবে মানুষ যদি সেই মেজরিটি দেয় নিশ্চয়ই সেটাই হবে। প্রত্যেককে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।